আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান, ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি এবং সিভি এর সম্পর্ক। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা বুঝতে হবে আমাদের সিপি এবং সিভি আসলে কি। সেই আলোচনার স্বার্থে আমরা প্রথমে শুরু করব আপেক্ষিক তাপ নিয়ে। এখানে আমরা লিখেছি কয়েকটা বিষয়। প্রথমে আছে আপেক্ষিক তাপ। একক ভরের কোনো গ্যাসের তাপমাত্রা যদি আমরা একক পরিমাণ বাড়াতে চাই, তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে বলা হয় গ্যাসের আপেক্ষিক তাপ। একক পরিমাণ বলতে আমরা এখানে বলতে পারি যে 1 কেজি বলতে পারি। 1 কেজি গ্যাসের তাপমাত্রা আমরা 1 কেলভিন বাড়াতে চাই, তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটি হচ্ছে গ্যাসের আপেক্ষিক তাপ। এবার আমরা দেখব মোলার আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ আর মোলার আপেক্ষিক তাপ প্রায় কাছাকাছি। আমরা একটু আগে বলেছিলাম যে একক পরিমাণ গ্যাস, সেখানে আমরা 1 কেজি বলেছিলাম। এখন যদি একক পরিমাণের ক্ষেত্রে যদি আমরা 1 মোল ব্যবহার করি, অর্থাৎ যদি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 মোল গ্যাসের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বাড়াতে চাই, তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এখানে আমরা ধরি যে কোনো একটা পাত্রে m মোল গ্যাস আছে, কোনো একটা পাত্রে m মোল গ্যাস আছে। সেই গ্যাসে যদি আমরা dT পরিমাণ তাপমাত্রা বাড়াতে চাই এবং এই জন্য আমাদের dQ পরিমাণ তাপের প্রয়োজন। আমি আবার বলছি যে একটা পাত্রে কিছু গ্যাস আছে, সেই গ্যাস কিছু গ্যাস বলতে m মোল পরিমাণ গ্যাস রয়েছে, সেই গ্যাসের তাপমাত্রা আমরা dT পরিমাণ বাড়াতে চাই, তাহলে আমাদের dQ পরিমাণ তাপের প্রয়োজন হবে। তাহলে আমরা বলতে পারি যে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ C = dQ / m dt। এটি হচ্ছে আমাদের গ্যাসের মোলার আপেক্ষিক তাপের সূত্র বা আমাদের সংজ্ঞা। তাহলে গ্যাসের ক্ষেত্রে আমাদের মোলার আপেক্ষিক তাপের প্রয়োজন হয় দুটি মোলার আপেক্ষিক তাপ, একটি হচ্ছে সিপি এবং একটি হচ্ছে সিভি। সিপি হচ্ছে চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটি হচ্ছে সিপি। আবার সিভি হচ্ছে আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে প্রয়োজনীয় তাপের পরিমাণ। তাহলে এই যে আমরা বলছি যে গ্যাসের ক্ষেত্রে মোলার আপেক্ষিক তাপ কেন দুটি, অন্যান্য পদার্থের ক্ষেত্রে কিন্তু দুটি নয়, একটি করে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে কেন দুটি, এটি একটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে প্রায় অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষায় আসে। তাহলে গ্যাসের ক্ষেত্রে দুইটা মোলার আপেক্ষিক তাপের প্রয়োজন, একটা হচ্ছে সিপি এবং একটা হচ্ছে সিভি। এটি কেন? এর কারণ হচ্ছে যে আমরা জানি যে কঠিন এবং তরলের যে কোনো বস্তু তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করতে থাকি, তাহলে গ্যাসের চাপ এবং আয়তন বৃদ্ধি পাবে, অর্থাৎ গ্যাসের চাপ পি এবং আয়তন ভি কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। এবং সেই বৃদ্ধিটা কিন্তু কঠিন এবং তরলের ক্ষেত্রে কিন্তু খুবই নগণ্য, মানে খুবই সামান্য পরিমাণ বৃদ্ধি ঘটবে, যেটিকে আমরা উপেক্ষা করতে পারি। কিন্তু তরলের ক্ষেত্রে কিন্তু এই বৃদ্ধি সামান্য নয় এবং এই বৃদ্ধি অনেক পরিমাণ বেশি, যেটাকে উপেক্ষা করা যায় না। সেক্ষেত্রে আমরা যদি কোনো গ্যাসের চাপকে স্থির রেখে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে, আবার ওই গ্যাসের তাপমাত্রা একই পরিমাণ বাড়াতে যদি আমরা আয়তন স্থির রেখে আমরা বাড়াতে চাই, তাহলে ভিন্ন পরিমাণ তাপের প্রয়োজন হবে। এই কারণে সিপি গ্যাসের ক্ষেত্রে মোলার আপেক্ষিক তাপকে আমরা যখন সংজ্ঞায়িত করব, তখন এই শর্তটাকে ফিক্সড করে দেওয়া প্রয়োজন যে চাপ স্থির রেখে একরকম, আবার আয়তন স্থির রেখে একরকম। এই কারণে কিন্তু গ্যাসের জন্য দুটি মোলার আপেক্ষিক তাপের প্রয়োজন হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা সিপি এবং সিভি, যেহেতু আমাদের আজকে আলোচ্য বিষয় সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক। প্রথমে আমরা সিপি, এখানে লিখেছি সিপি, কিন্তু আলোচনার স্বার্থে প্রথমে আমরা সিভি নিয়ে কথা বলবো। তাহলে আমরা সিভি ক্ষেত্রে আসি। সিভি অর্থাৎ আয়তন স্থির রেখে গ্যাসের 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় স্থির আয়তনের গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিভি। তাহলে সিভি এর সংজ্ঞা আমরা বলতে পারি, একটু আগে আমি লিখেছিলাম যে যদি 1 মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়াতে চাই, তাহলে আমাদের গ্যাসে dQ পরিমাণ তাপের প্রয়োজন হয়। তাহলে আমরা লিখতে পারি CV = dQ / m dt। এখন আমরা লিখতে পারি যে dQ = CV m dt। যদি আমরা ধরলাম যে 1 মোল গ্যাস, আমাদের সংজ্ঞার মধ্যে কিন্তু আছে 1 মোল গ্যাসের তাপমাত্রা, এই কারণে আমরা 1 মোল, তাহলে আমরা বলতে পারি এখানে m = 1। তাহলে m যদি 1 হয়, তাহলে dQ = আমরা বলতে পারি m, এখানে m এর মান 1 হয়ে যাচ্ছে।
তাহলে আমরা বলতে পারি ডিকিউ ইকুয়াল টু সিভি ডিটি। এটি হচ্ছে আমরা লিখতে পারি। আবার আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণ আছে সেই সমীকরণ থেকে আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ আমাদের পরে লাগবে। এর মধ্যে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, অর্থাৎ কোনো একটা গ্যাসে যদি আমরা ডিকিউ পরিমাণ তাপ প্রয়োগ করি তাহলে সেই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির পরিমাণ যদি ডিইউ হয় এবং বাহ্যিক কাজ যদি ডিডব্লিউ হয় তাহলে আমরা লিখতে পারি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন আমরা বলেছি প্রথমে আমরা বলে নিয়েছি সিভি অর্থাৎ আয়তন স্থির, আর আয়তন যদি স্থির হয় তাহলে আমরা কিন্তু লিখতে পারি ডিভি ইকুয়াল টু 0, এটা আমরা লিখতে পারি। এখন আমরা জানি যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ, এবং আমরা এটাও জানি যে গ্যাসের বহিস্থ কাজের একটা সমীকরণ আছে, সূত্র আছে, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু পিডিভি। এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম পিডিভি। এখন আমরা লিখতে পারি ডিকিউ ইকুয়াল টু ডিইউ লিখতে পারি। এটা কিন্তু 0, কারণ এখানে আমরা বলে দিয়েছি যে ডিভি সমান 0, সুতরাং এটা 0 হয়ে যাচ্ছে। অতএব আমরা বলতে পারি ডিকিউ সমান ডিইউ। এটি কিন্তু আমরা এখান থেকে বলতে পারি। তাহলে দেখো এই যে আমরা একটু আগে একটা জিনিস লিখেছিলাম যে ডিকিউ সমান সিভিডিটি, তাহলে এই ডিকিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি ডিইউ। সুতরাং আমরা লিখতে পারি ডিকিউ ইকুয়াল টু ডিকিউ সমান যেহেতু লিখেছি সিভি ডিটি, অতএব লেখা যায় ডিইউ ইকুয়াল টু সিভি ডিটি। কেননা ডিকিউ আর ডিইউ সমান, এখানে আমরা ডিকিউ এর পরিবর্তে এখানে ডিইউ লিখেছি। এটি হচ্ছে 1 নম্বর সিভি ডিটি, এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এই 1 নম্বর সমীকরণ আমাদের হিসাবে সুবিধার্থে কাজে লাগবে, এখানে আমরা এর পাশে লিখে রাখতে পারি। তাহলে আমরা লিখে রাখলাম ডিইউ ইকুয়াল টু সিভি ডিটি, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণটা লিখে রাখলাম। তাহলে এবার আমরা মুছে দিচ্ছি। এই হলো আমরা সিভি ক্ষেত্রে একটা আলোচনা আসলাম। এবার আমরা সিপি নিয়ে কথা বলবো। সিপি হচ্ছে যে 1 মোল গ্যাসের কোন একটা গ্যাসের চাপকে স্থির রেখে যদি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে চাই তাহলে যে পরিমাণ চাপের প্রয়োজন, যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে বলা হয়েছে সিপি। সুতরাং আমরা লিখতে পারি যে সিপি ইকুয়াল টু ডিকিউ বাই এম ডিটি। আমরা আগে বলেছি যে কোনো একটা গ্যাসের তাপমাত্রা যদি গ্যাসটা যদি এম মোল হয় এবং সেই গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়াতে যদি ডিকিউ তাপের প্রয়োজন হয় তাহলে, এবং সেক্ষেত্রে চাপ যদি স্থির থাকে তাহলে আমরা লিখতে পারি সিপি সমান ডিকিউ বাই এম ডিটি। এবার এখান থেকে আমরা লিখতে পারি ডিকিউ ইকুয়াল টু সিপি এম ডিটি। আমরা আগে বলে নিয়েছি যে এখানে 1 মোল গ্যাস, সুতরাং এম ইকুয়াল টু কিন্তু 1, অতএব আমরা লিখতে পারি ডিকিউ ইকুয়াল টু সিপি ডিটি। এটা আমরা 2 নম্বর সমীকরণ এখানে পেলাম। আচ্ছা, 2 নম্বর সমীকরণটা আমরা এখানে লিখে রাখবো যে ডিকিউ ইকুয়াল টু আমরা পেয়েছি সিপি ডিটি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা আদর্শ গ্যাসের সমীকরণের কথা আমরা একটু আগে বলেছিলাম, সেটা আমাদের এখন লাগবে। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা জানি পিভি ইকুয়াল টু এন আর টি। আমরা বারবার বলছি এখানে এন হচ্ছে মোল সংখ্যা, যেহেতু 1 মোল গ্যাস নিয়ে আমরা আলোচনা করছি সুতরাং এন ইকুয়াল টু 1। তাহলে আমরা বলতে পারি পিভি ইকুয়াল টু আর টি। এই সমীকরণটাকে আমরা যদি ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আমরা অর্থাৎ এখানে বলতে পারি যে ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে আমরা আলোচনা করছি, যেহেতু আমরা আলোচনা করছি সিপি নিয়ে, মনে রাখতে হবে এটা আমরা সিপি নিয়ে আলোচনা করছি, সুতরাং চাপ কিন্তু স্থির, তাহলে এখানে কিন্তু চাপ স্থির রয়েছে। সুতরাং আমরা অন্তরীকরণের নিয়ম থেকে জানি যে যেটা কনস্ট্যান্ট সেটাকে সামনে রাখতে হয়। এবার ভি কে আমরা অন্তরীকরণ করব কার সাপেক্ষে? ভি এর সাপেক্ষে, সরি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমরা লিখতে পারি ডিভি বাই ডিটি। আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি ডিভি বাই ডিটি ইকুয়াল টু এখানে আর তো ধ্রুবক এবং টি এর সাপেক্ষে যদি টি কে অন্তরীকরণ করি তার মান হয় 1, এখানে আমি 1 এখানে লিখি নাই। অতএব আমরা এখান থেকে লিখতে পারি পি ডিভি ইকুয়াল টু কিন্তু লিখতে পারি আর ডিটি। এটা আমরা এখানে ক্রস গুণ করে আমরা পেলাম। তাহলে এটি হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে এই 3টি সমীকরণ আমাদের কাজে লাগবে। এর আমরা লিখে রাখছি পি ডিভি ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে আর ডিটি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এবার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। সিপি এবং সিভি এর মধ্যে একটা সম্পর্ক পাবো।
আমরা একটু আগে বলেছিলাম যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি যে কোনো গ্যাসে যদি আমরা ডিকিউ পরিমাণ তাপ প্রয়োগ করি তাহলে সেই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির পরিমাণ যদি ডিইউ হয় এবং বহিস্থ কাজ যদি ডিডব্লিউ হয় তাহলে আমরা এটা লিখতে পারি যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, বা আমরা লিখতে পারি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। এটা আমরা সবাই জানি যে বহিস্থ কাজ ডিডব্লিউ সমান সমান পিডিভি। এখন আমরা সমীকরণ গুলো থেকে মানগুলো এখানে বসাবো। ঠিক আছে, সমীকরণ 3 আমরা লিখেছিলাম যে সমীকরণ 1 2 এবং 3 থেকে পাই। তাহলে দেখো আমরা এখানে তিনটা সমীকরণ পেয়েছিলাম। প্রথমে যে সমীকরণ পেয়েছিলাম dq, এখানে আমরা বসাবো। তাহলে dq এর মাঝখানে এটা 2 নম্বর সমীকরণ, dq এর মান হচ্ছে cp dt ইকুয়াল টু du এর মান আমরা পেয়েছি 1 নম্বর সমীকরণে, এটা পেয়েছি cv dt, এবং pdv আমরা 3 নম্বর সমীকরণ পেয়েছি, এটা পেয়েছি হচ্ছে r dt। এখন দেখো আমরা cp dt আমরা মাইনাস এটাকে এই পাশে আনবো, তাহলে তার মানে কি পেলাম cv dt আমরা পেয়েছি ইকুয়াল টু আমরা পেলাম r dt। তাহলে এবার যদি আমি dt কে কমন নেই তাহলে আমরা কি পাবো cp cv, আমরা কি করলাম dt কে কমন নিলাম, তাহলে r dt। দেখো উভয় পক্ষ থেকে আমি dt কে বাদ দিতে পারি, ঠিক আছে, অথবা তুমি বলতে পারো যে উভয় পক্ষকে dt দ্বারা ভাগ করে পাই, তাহলে আমরা কি পাবো, সুতরাং আমরা পাচ্ছি cp cv equal to r। This is the relation between cp and cv, অর্থাৎ এটাই হচ্ছে cp এবং cv এর মধ্যে সম্পর্ক। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, যেটা ব্যবহার করে আমরা বিভিন্ন সৃজনশীল প্রশ্ন এবং গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এবার আমরা এই সমীকরণটা পেয়েছি, এটা থাক, আমাদের পরবর্তী কাজে লাগবে। এখন আমরা পরবর্তী যে টপিকটা দেখতে পাচ্ছি যে গামা এর একটা মান লিখেছি আমি। ঠিক আছে, গামাটা আসলে কি, ঠিক আছে, গামা আসলে কি সেটা আমরা বুঝবো। আমরা পেয়েছি যে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি এবং স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিভি, এই দুটো রাশি অর্থাৎ সিপি এবং সিপি এর অনুপাত, এই অনুপাতকে বলা হয় গামা। অর্থাৎ আমরা বলতে পারি যে সিপি ভাগ সিভি ইকুয়াল টু গামা। এটি হচ্ছে এই দুটোর অনুপাত, এটা ধ্রুবক রাশি। এই ধ্রুবক রাশিটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাহলে একটু এখানে এই মানগুলো প্রয়োগ করি, দেখি কি পাওয়া যায়। আমরা যে সমীকরণটা এখন পেলাম cp cv equal to r, সেটা আমরা এখন লিখছি cp cv equal to r। এখন আমরা এই সমীকরণটাকে আমরা cv দ্বারা ভাগ করব, তাহলে আমরা cp cv cv ভাগ cv equal to r by cv, অর্থাৎ এখানে আমরা কি করলাম cv দ্বারা ভাগ করলাম, cv দ্বারা ভাগ করে দিলাম, আমরা cv দ্বারা ভাগ করে পেয়েছি। তাহলে আমরা এখানে পেলাম cp cv, আমরা একটু আগে লিখেছি এটার মান হচ্ছে গামা, তাহলে আমরা গামা লিখে দিলাম, মাইনাস এটা কিন্তু 1 হয়ে যাচ্ছে, আর এখানে পেলাম r বাই cv। তাহলে এখন যদি আমরা এই cv থেকে এই পাশে আনবো, জাস্ট আমরা কি করব ক্রস গুণ করব, তাহলে cv টা কিন্তু লেখা যায় r বাই গামা মাইনাস 1। ঠিক আছে, এটি একটা গুরুত্বপূর্ণ সমীকরণ, যেটা ব্যবহার করে আমরা নানা ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। ঠিক আছে, আশা করি বিষয়টা তোমাদের ভালো লেগেছে। তাহলে এখানে আমরা গামার কথাটি বললাম, এই গামা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাশি। গামার ব্যবহার নিয়ে এখানে কথা বলেছি আমরা। গামার একটা গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। ঠিক আছে, কোনো একটা গ্যাসের গামার মান অনুযায়ী আমরা বলতে পারি, গামার মান থেকে আমরা জানি যে গ্যাসটি আসলে এক পারমাণবিক নাকি দ্বিপারমাণবিক নাকি বহু পারমাণবিক। ঠিক আছে, এখানে আমরা একটি মান লিখেছি যে গামার মান যদি 1.67 হয় তাহলে আমরা বুঝবো যে গ্যাসটি এক পারমাণবিক, এবং মান যদি 1.40 হয় তাহলে আমরা বুঝবো গ্যাসটি দ্বিপারমাণবিক, এবং এই গ্যাসটি যদি গামার মান যদি 1.33 হয় তাহলে আমরা বুঝবো গ্যাসটি বহু পারমাণবিক। সুতরাং গামার সাহায্যে আমরা গ্যাসটি এক পারমাণবিক, দ্বিপারমাণবিক নাকি বা বহু পারমাণবিক এটি আমরা কিন্তু এখান থেকে জানতে পারবো। আবার এখান থেকে আরো কিছু বিষয় জানা যায়, যেমন গ্যাসের মধ্যে শব্দের বেগ আমরা এই গামার উপর নির্ভর করে। যেমন একটা সমীকরণ রয়েছে, তোমরা সবাই জানো যে v equal to root over gamma p by rho। এই সমীকরণ থেকে আমরা জানতে পারি যে গ্যাসের শব্দের বেগ গামার উপর নির্ভর করে, এটি আমরা সবাই কিন্তু জানি। তো গামার বেশ কয়েকটা ব্যবহার আমরা জানলাম। আরেকটি ব্যবহার আছে যে আমরা দেখো এই সমীকরণ আমরা জানি pv গামা ইকুয়াল টু ধ্রুব, এই ব্যবহারটি কিন্তু আমরা জানি। এটি কি সে সম্পর্ক? এটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটি কিন্তু গামার উপর নির্ভর করে। সুতরাং গামা তাপগতিবিদ্যায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা
একটা ধ্রুবক বা একটা রাশি। তো আমরা আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।